নিজের ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে মেঝের উপরে বসে পড়লাম। কানে বাজছে আরিয়ানের সেই কণ্ঠস্বর। ও আমার বাড়িতে দেখাশোনা করার জন্য আছে। কি অদ্ভুত, 1 বছরে একটা পশু পাখিও মায়ের বাঁধনে আটকে যায়। আর আরিয়ান আমাকে এই 1 বছরে শুধু একটা সার্ভিস হিসেবেই দেখলো। আমার চোখের জল, একাকিত্বকে উনি কোনোদিন বুঝতেই চায়নি। বাইরে নাতাশার উচ্চস্বরে হাসির শব্দ ভেসে আসছে। কিছুক্ষণ পর আরিয়ানের ডাক শুনলাম, মিথিলা এদিকে এসো। চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। আয়নায় তাকিয়ে দেখলাম নাক মুখ লাল হয়ে আছে। নিজেকে সামলে নিয়ে লিভিং রুমে গেলাম। নাতাশা আরিয়ানের পাশে সোফায় বসে আছে। আরিয়ান আমার দিকে তাকিয়ে খুব নির্লিপ্ত গলায় বলল, নাতাশা আজ থেকে এই বাড়িতেই থাকবে, ওর থাকার ব্যবস্থা করো। গেস্ট রুমটা গুছিয়ে দাও। নাতাশা বাঁকা হাসিতে আমার দিকে তাকিয়ে বলল, শোনো মিথিলা, আমার ডায়েট চার্ট খুবই স্ট্রিক্ট। কাল সকাল থেকে আমি যা বলবো ঠিক সেটাই রান্না করবে। আর হ্যাঁ, আরিয়ানের ওষুধের ফাইলগুলো আমাকে দিয়ে দিবে। আমাকে বুঝিয়ে দিও ফাইলগুলো, ওগুলো এখন থেকে আমিই দেখব। আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। যে ফাইলগুলো আমি 1 বছর ধরে সযত্নে আগলে রেখেছি, আজ নাতাশা এসে সেই জায়গাটা কেড়ে নিতে চাইছে। আরিয়ান একবারও প্রতিবাদ করলো না, বরং নাতাশাকে বলল, থ্যাঙ্কস নাতাশা, তুমি পাশে থাকলে আমি হয়তো খুব দ্রুত সুস্থ হয়ে উঠব। আরিয়ানের এই কথাটা আমার বুকের ভেতরে তীরের মতো বিঁধল। তবে কি আমার 1 বছরের সেবায় কোনো কাজ হয়নি? নাতাশা আসাতেই কি উনি সুস্থ হওয়ার স্বপ্ন দেখছে? আমি গেস্ট রুম গুছিয়ে দিয়ে রান্নাঘরে গেলাম। রাতে ওদের জন্য ডিনার বানালাম। টেবিলে খাবার সাজিয়ে দিয়ে আমি নিজের ঘরে চলে যাচ্ছিলাম। তখনই নাতাশা চেঁচিয়ে উঠল, এক্সকিউজ মি, এই চিকেনটা এত স্পাইসি কেন? আরিয়ান তো স্পাইসি খায় না, তুমি কি জানো না? আরিয়ান এবার গম্ভীর গলায় বলল, কাল থেকে রান্নার ব্যাপারে যেন কোনো কমপ্লেন না আসে। আমি অপলক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে রইলাম। এই সেই মানুষ যার জন্য আমি ঝাল খাওয়া ছেড়ে দিয়েছি, কারণ উনি ঝাল পছন্দ করে না। আমি শান্ত স্বরে বললাম, খাবারটা আমি ওনার পছন্দ মতোই করেছি। আরিয়ান জানেন আমি কোনো ভুল করিনি। আর্গুমেন্ট করবে না মিথিলা, চলে যাও এখান থেকে। আরিয়ানের ধমকে আমি কেঁপে উঠলাম। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না। নিজের ঘরে এসে ব্যাগটা বের করলাম। আমার সৎমা ঠিকই বলেছিল, আমি রাজপ্রাসাদ পেয়েছি ঠিকই, কিন্তু সেই রাজপ্রাসাদের রাজরানী আমি নই। আমি কেবল এক অভাগী দাসী। মাঝরাতে হঠাৎ আরিয়ানের ঘর থেকে গোঙানির শব্দ শুনতে পেলাম। আমি অভ্যাসবশতই দৌড়ে ওনার ঘরের দিকে চলে গেলাম। ঘরের দরজাটা কিছুটা খোলা। দেখলাম আরিয়ানের মাথার যন্ত্রণা বেড়েছে, যন্ত্রণায় ছটফট করছে। পাশের ঘরে নাতাশা গভীর ঘুমে আচ্ছন্ন। যে নাতাশা সকালে বড় বড় কথা বলেছিল, সে এখন আরিয়ানের কষ্ট টেরও পাচ্ছে না। আমি ভেতরে ঢুকতে যাব, কিন্তু থমকে গেলাম। আরিয়ান তো আমাকে চায় না, উনি তো নাতাশার ছোঁয়াতেই সুস্থ হতে চায়। আমি দরজার ওপাশেই দাঁড়িয়ে রইলাম। আমার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। যার কষ্টে আমার প্রাণ যায়, তার কাছে আজ আমি নিষিদ্ধ। পরদিন সকালে নাতাশা ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। নাতাশা কফির কাপে চুমুক দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে খুব চনমনে গলায় বলল, আরিয়ান, আই হ্যাভ এ প্ল্যান। আমি ভাবছি আজ একটা ছোট গেট টুগেদার পার্টি দেব আমাদের বন্ধুদের জন্য। আমি যে ফিরে এসেছি সেজন্য। আরিয়ান বলল, ঠিক আছে। নাতাশা বলল, তোমার ওই নার্স, মিথিলা সব ম্যানেজ করে দেবে? আরিয়ান একবার আমার দিকে তাকালো। নাতাশা আমার দিকে ফিরে আদেশের সুরে বলল, শোনো মিথিলা, আজ সন্ধ্যার মধ্যে 10-12 জন গেস্টের জন্য ডিনার আর স্ন্যাক্স রেডি করবে। সব যেন খুব ক্লাসি হয়। আর শোনো, রান্নাবান্না শেষ করে নিজের ঘরেই থেকো। গেস্টদের সামনে আসার দরকার নেই। অপমানে আমার চোয়াল শক্ত হয়ে এলো। নিজের বাড়িতেই আজ আমি ব্রাত্য। আমি আরিয়ানের দিকে তাকালাম। আশা করেছিলাম ও অন্তত বলবে, মিথিলা আমার স্ত্রী, ও কেন ঘরে থাকবে। কিন্তু না, আরিয়ান মুখ নিচু করে ল্যাপটপে কি যেন দেখছিল। ও যেন নাতাশার সব অন্যায় মেনে নেওয়ার শপথ নিয়েছে। সারাটা দিন আমি এক মুহূর্ত দম ফেলার সময় পেলাম না। একা হাতে 10 জনের জন্য রান্না করা যে কতটা কষ্টের, তা কেউ বুঝল না। শরীরের ক্লান্তির চেয়েও মনের ক্লান্তি আমাকে বেশি গ্রাস করছিল। সন্ধ্যায় পার্টি শুরু হলো। বাইরে থেকে বন্ধুদের হাসাহাসি আর মিউজিকের শব্দ ভেসে আসছিল। আমি রান্নাঘর পরিষ্কার করে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম। এমন সময় শুনতে পেলাম নাতাশা কার সাথে যেন হাসি মুখে গল্প করছে। আরে না, ও আমার আরিয়ানের পার্সোনাল কেয়ারটেকার। খুব ভালো কাজ করে, তাই সাথে রাখা। জানোই তো, আরিয়ানের মতো মানুষের একজন সার্বক্ষণিক সাহায্যকারী লাগে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমার। ড্রয়িং রুমের ওই হাসাহাসি আর আমাকে নিয়ে বিদ্রুপ করা আর সহ্য করতে পারছিলাম না। আমি দ্রুত পায়ে রান্নাঘরে গেলাম একটু পানি খেতে। গ্লাসে পানি ঢালতে গিয়েও হাতটা কাঁপছিল। নাতাশার কথাগুলো যেন তপ্ত তীরের মতো বিঁধছে আমার গায়ে। সেবার জন্য তো মিথিলা আছেই। পানিটুকু খেয়ে গ্লাসটা রাখতে যাব, এমন সময় হঠাৎ অনুভব করলাম পেছনে কেউ দাঁড়িয়ে আছে। চমকে ফিরে তাকাতেই দেখলাম আরিয়ানের এক বন্ধু। লোকটার চোখে মুখে এক কুৎসিত হাসি, দৃষ্টিটা ভীষণ অস্বস্তিকর। সে আমার দিকে এক পা এগিয়ে এসে আঠালো গলায় বলল, আরে কেয়ারটেকার ম্যাম যে, একা এখানে? আরিয়ান লাকি, এত সুন্দর একটা মেয়ে ওর পা টিপে দেয় আর ওষুধ খাওয়ায়। তো আরিয়ান তো এখন অচল, ওর বন্ধুদের সাথে একটু সময় কাটালে ক্ষতি কি? লোকটা আমার দিকে হাত বাড়াতে চাইল। আমি আতঙ্কে চিৎকার করতে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তেই রান্নাঘরের দরজায় আরিয়ানের হুইল চেয়ারের শব্দ পাওয়া গেল। আরিয়ান সেখানে মূর্তিমান আতঙ্কের মতো দাঁড়িয়ে আছে।
ওর ধূসর চোখ দুটো আজ আগুনের গোলার মতো লাল হয়ে আছে, চিবুক শক্ত হয়ে উঠেছে চরম রাগে। আরিয়ানকে দেখে লোকটা থতমত খেয়ে হাত নামিয়ে নিল। ও একটু ভয় পেয়ে তোতলাতে তোতলাতে বলল, আরে আরিয়ান তুই? না, আমি জাস্ট পানি খেতে এসেছিলাম, ওনার সাথে এমনি কথা বলছিলাম। আরিয়ান ওনার বলিষ্ঠ হাত দিয়ে হুইল চেয়ারের হাতলটা এতটাই জোরে চেপে ধরলেন যে হাতের রগগুলো ফুলে উঠল। ও খুব নিচু কিন্তু ভয়ার্ত গলায় বলল, কি করছিলে এখানে? মিথিলার সাথে ওভাবে কথা বলার সাহস তোকে কে দিল? গেট আউট অফ মাই কিচেন, এখনই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আরিয়ানের গর্জন শুনে লোকটা আর এক সেকেন্ডও দাঁড়ালো না, দ্রুত পায়ে বাইরে চলে গেল। রান্নাঘরে তখন শুধু আরিয়ানের ভারী নিঃশ্বাসের শব্দ, আর আমি দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থরথর করে কাঁপছি। আরিয়ান এবার আমার দিকে তাকালো, ওর চোখের রক্তবর্ণ রাগ এখনো কমেনি। হুইল চেয়ার নিয়ে আমার একদম কাছে এগিয়ে এলো। আমি ভাবলাম হয়তো এখন আমাকেই ধমক দেবে, বলবে কেন আমি গেস্টদের সামনে আসলাম। কিন্তু কিছুক্ষণ পর আমার মুখের দিকে তাকিয়ে খুব ধীর স্বরে বলল, তুমি ঠিক আছো? আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু মাথা নাড়ালাম। আমার দু চোখ ফেটে জল বেরিয়ে এলো। আমি আর দাঁড়িয়ে থাকলাম না, চোখের জল মুছতে মুছতে নিজের ঘরের দিকে দৌড়ে গেলাম। পরদিন সকালে ড্রয়িং রুমে আসতেই আমার পা দুটো থমকে গেল। মাঝে মধ্যে মনে হয় চোখ দুটো যদি অন্ধ হতো তবে হয়তো এই দৃশ্যগুলো দেখে কলিজাটা এভাবে ছিঁড়ে যেত না। লিভিং রুমের সোফায় আরিয়ান বসে আছে আর নাতাশা তার হাত ধরে বসে আছে। নাতাশা খুব আদুরে গলায় হাসছে আর বলছে, আরিয়ান তোমার মনে আছে আমেরিকায় যখন আমরা একসাথে কফি শপে বসতাম? আরিয়ানকে দেখলাম না করার কোনো চেষ্টাই সে করছে না। 1 বছর ধরে যে মানুষটা আমার ছোঁয়াটুকুও সহ্য করতে পারেনি সে আজ নাতাশার এত ঘনিষ্ঠতা পরম তৃপ্তিতে উপভোগ করছে। আমি হাতে কফির কাপ নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল, যেন আমি ওনাদের সুন্দর মুহূর্তের মাঝে এক বিষাক্ত কাঁটা। নাতাশা আমাকে দেখে আরো যেন বেশি ঘনিষ্ঠ হওয়ার নাটক শুরু করলো। আরিয়ানের কাঁধে মাথা রেখে বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে বলল, ওহ মিথিলা, তুমি কি এখনো দাঁড়িয়ে আছো? কফিটা রেখে যাও না। আরিয়ান একবার আমার দিকে তাকালো। আমি নিঃশব্দে কফি রেখে নিজের ঘরের দিকে চলে এলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিফলনটা দেখলাম। নাতাশার খিলখিল হাসির শব্দ ভেসে আসছে। আমি জানালার কাঁচের ওপর কপাল থেকে বিড়বিড় করে বললাম, আরিয়ান, আপনার হৃদয়ে কি আমার জন্য এক ফোঁটা জায়গাও নেই? অভাগী মিথিলার এই আর্তনাদ শোনার মতো কেউ নেই। নিজের ঘরের ভেতর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। বাইরের ওই রঙিন হাসির শব্দগুলো কানে এসে বিঁধছে। নাতাশা আরিয়ানের হাতে হাত রেখে যে সুখের জগৎ বুনছে সেখানে আমার মতো এক তুচ্ছ সেবিকার কোনো স্থান নেই। হঠাৎ বুকের ভেতর থেকে একটা পাথর নেমে গেল। অনেক তো হলো, 1 বছর তো ওনার পায়ের ধুলো হয়ে পড়ে রইলাম। বিনিময়ে কি পেলাম? একটু সম্মান? না, তাও না। যার জন্য নিজের রক্ত জল করে সেবা করেছে সে যদি অন্যের ছোঁয়াতে এভাবে আমোদে মেতে উঠতে পারে তবে আমার এই মায়ের তো আর কোনো মূল্যই নেই। নিজের ব্যাগটা আলমারি থেকে নামালাম। 1 বছর আগে সৎমা যখন এটা গুছিয়ে দিয়েছিলেন তখন আমি কান্না করেছিলাম। আর আজ আমার চোখে এক ফোঁটা জলও নেই। বরং মনে হচ্ছে এই বিষাক্ত মায়া থেকে নিজেকে মুক্তি দেওয়ার সময় এসেছে। আমি মনে মনে ঠিক করলাম, এখানে আর নয়। নিজেকে এভাবে প্রতিদিন তিল তিল করে মারতে আমি আর পারবো না। আরিয়ান হয়তো কোনোদিন বুঝবে না যে একটা পঙ্গু মানুষকে ভালোবেসে আঁকড়ে ধরা কতটা কঠিন ছিল আমার জন্য। আর সেই হাত ছেড়ে চলে যাওয়াটা তার চেয়েও বেশি যন্ত্রণার। আমি ড্রয়ার খুলে বিয়ের সময়কার সেই লাল শাড়িটা বের করলাম। ওটা ভাঁজ করে ব্যাগে রাখলাম না, বরং ওটা টেবিলের ওপর ছড়িয়ে রাখলাম, যেন শাড়িটা দেখলেই আরিয়ান বুঝতে পারে 1 বছর আগে যে মেয়েটা বউ সেজে এসেছিল আজ সে তার সবটুকু অধিকার আর মায়া এই ঘরেই ফেলে রেখে চলে যাচ্ছে। পা টিপে টিপে লিভিং রুমের দিকে তাকালাম। আরিয়ান নাতাশার হাত ধরে কিছু একটা বলছেন। দুজনেই খুব সুখী। আমি একটা ছোট চিরকুট লিখলাম, আপনার সব ঔষধ আর থেরাপির চার্ট টেবিলের ওপরে রাখা আছে। নাতাশা আপুকে বুঝিয়ে দেবেন, আজ থেকে আপনার সেবার জন্য আর কোনো কেয়ারটেকার লাগবে না। ভালো থাকবেন আপনার ভালোবাসার মানুষকে নিয়ে। চিরকুটটা টেবিলের কোনায় কফি কাপের নিচে রাখলাম। আরিয়ানের দেওয়া কোনো গহনাই আমি সাথে করে নিলাম না। জার্মানির এই কনকনে শীতে বাইরের দরজাটা যখন আমি খুললাম তখন এক ঝলক ঠান্ডা বাতাস আমার মুখে এসে লাগলো। কি অদ্ভুতভাবে আমার ভেতরের দহনটা যেন শান্ত হয়ে গেল। আমি আর একবারও পিছনে ফিরে তাকালাম না। অভাগী মিথিলা আজ আর কোনো আর্তনাদ করছে না। সে আজ নিজের আত্মসম্মান নিয়ে অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। কনকনে ঠান্ডা বাতাস আমার চাদর ভেদ করে শরীরে বিচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে এমন একজনের সাথে বিয়ে দেওয়া হয়েছে যে হাঁটতে পারে না শিরোনামের গল্পের দ্বিতীয় অংশ পড়ে শোনাচ্ছিলাম। আমার কাছে তো গল্পটা বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।